किस और हमारा हम नाइट्रिक और सल्फ्रिक एसिड बन एक मिनट। দারিমের কথা ভাবতে না ভাবতেই তার মা চলে এসেছিল এবং সেই জন্য আমাদের বস ভাবলো এখন অন্তত তার মায়ের খুশির জন্য তাকে এগিয়ে যেতে হবে এবং তাকে এঙ্গেজমেন্টটা করতেই হবে। যখন তারা সেই হলে প্রবেশ করছিল তখন তার হবু বউ মানে তার ছোটোবেলার বান্ধবী এবং সে তাদের দুজনের মুডই খুব খারাপ ছিল, কারণ কি দুজনেই অন্য কাউকে ভালোবাসতো। সে না দারিমকে ভালোবেসে বিয়ে করতে পারছে, না এই মেয়েটা দারিমের বন্ধুকে বিয়ে করতে পারছে। যখন ওরা ওখানে দাঁড়িয়েছিল তখন আমাদের বসের মা ভাবছিল যে এখন কিভাবে এই বিয়েটাকে থামানো যায়, কিন্তু কোনো মতেই কিছু সে বুঝে পাচ্ছিলেন না। ওইদিকে আমরা দেখছি যে সেক্রেটারি, তার দিদি, তারপরে ওই মেয়েটার যে আগের মেয়েটার যে আগের বয়ফ্রেন্ড, সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, তারা কিছু বাজে একটা প্ল্যান করছে। তো যখনই এঙ্গেজমেন্টের রিং আসলো তখন এই রিংটাকে হাতে নিয়ে তার মনে পড়ে গেল দারিমের কথা, মনে পড়ে গেল কিভাবে সে দারিমকে প্রথম দেখাতে একটা রিং উপহার দিয়েছিল। সেই নিয়ে সে ভাবছিল তার জীবন কোথা থেকে কোথায় হয়ে গেল, সে জীবনে আর দারিমকে পাবে না। তো এটা নিয়ে সে ভাবছে, আর এটাও ভাবছে যে দারিম তো বিবাহিত না, তাহলে এখন সে কি করবে? সে কি মেয়েটাকে বিয়ে করবে? কিন্তু মায়ের ভালোর জন্য তো তাকে মেয়েটাকে বিয়ে করতেই হবে। কিন্তু মেয়েটাকে যখনই সে রিং পরাতে গেল, মেয়েটা নিজের আঙুলটাকে এমন করে রাখলো যাতে সে রিংটাকে ঢোকাতেই না পারে। যাই হোক না কেন, এই সময় ও কোনো সিন ক্রিয়েটও করাতে চাইছিল না। হুট করেই এমন সময় তার মা অজ্ঞান হয়ে যায়। সবাই তো ছুটে আসে যে এখন কি হলো, কিভাবে এটা হয়ে গেল। যদি ওর মা এরকম করে অজ্ঞান হয়ে যায় তাহলে এই এঙ্গেজমেন্টটা হবে কি করে? কিন্তু ছেলে তো আর ওইসব ভাবছে না, সে তার মাকে নিয়ে হসপিটালে দৌড়াচ্ছে এবং সে বলছে, আরে ড্রাইভার তাড়াতাড়ি চলো। কিন্তু তখনই তার মা বলে, তাড়াতাড়ি যাওয়ার কিছু দরকার নেই, আস্তে আস্তেই চলো। ছেলেটা অবাক হয়ে যায়, ব্যাপারটা কি হলো? তখন ওর মা উঠে বলে কি, আরে আমি তো ঠিকই আছি, তোমার এঙ্গেজমেন্টটা কি করে থামাবো, সেই জন্য আমি এরকম করেছি। তো ছেলেটা খুব রেগে যায়। ছেলেটা বলে, কেন করতে গেলে মা এরকম? বলে কি, কেন করতাম না, আমার জন্য তোমার এত বড় সর্বনাশ আমি কী করে হতে দিই? ওইদিকে ওর বাবা আর ওর দিদি তো কথা বলছে। ওর বাবা বলছে, এই যে ওর শরীর খারাপ হয়ে গেল, কথায় কথায় ওর শরীর খারাপ হয়ে যায় আমার বউয়ের, এখন দেখবে জিহোক মানে আমার ছেলেটা ও কোনো মতেই এখন বিয়েতে রাজি হবে না। যখন ও আর ওর মা ওই হসপিটালে এসে পৌঁছায়, হসপিটালে অলরেডি ওর মা দুজন লয়ারকে ডেকে নিয়েছেন। সেই দুজন লয়ার বলছে যে আপনারা চিন্তা করবেন না, আমরা খুব ভালোভাবেই আপনার মায়ের কেসটা সামলে নেব। তো তারপরে ওনারা বলতে থাকেন যে দেখুন, আপনার মা আমাদের বলেছেন যে পুরো কোম্পানিটাই তো আপনার মায়ের নামে, কিন্তু সেই কোম্পানির দেখভাল করছে আপনার বাবা, কারণ কি আপনার মায়ের শরীর সবসময় খারাপ থাকে। তো আমরা ডিভোর্সের কথা বলবো, আর বলবো যে আপনার মা এখন সম্পূর্ণভাবে সুস্থ আছে এবং আপনার মাকে ডিভোর্স দিয়ে যেন পুরো কোম্পানিটা ওনার হাতে দিয়ে দেয়। তো এভাবেই আপনার উপরেও কোনো চাপ থাকবে না, আর আপনি এটা বুঝতে পারেন যে সব আমরা ভালো করে নেব। ওইদিকে দারিম যখন জন্মদিন খেয়ে বেরোচ্ছে তখন সে দেখতে পারে একটা সাইনবোর্ড, সেখানে লেখা ছিল যে তার বসের সাথে ওই মেয়েটার বিয়ে হচ্ছে, মানে এঙ্গেজমেন্ট হচ্ছে। দারিম সেটা দেখে বুঝতে পারে এখানে ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কিন্তু দারিম তো জানতো না যে এঙ্গেজমেন্ট হয়নি। মা জিওককে বলছে, দেখো জিওক, আমার জীবন অনেক বাজেভাবে গেছে এবং যখন তোমার সাথে দাঁড়ানোর কথা ছিল আমি দাঁড়াতে পারিনি। এখন তুমি শুধু সেটাই করো যেটা তোমার মন চায়, অত কিছু ভেবো না, ঠিক আছে? তার কাছেই যাও যাকে তুমি ভালোবাসো, আমার মতো ভালোবেসে কষ্ট পেও না। তার কাছেই যাও যাকে তোমার মন ভালোবাসতে চায়। রাতেও জিওক এটাই ভাবছিল, তার মায়ের কথা, এবং সে তার ফোনের কেসের দিকে তাকিয়ে ভাবছিল কিভাবে দারিম তাকে প্রথমবার একটা 4 ক্লোভার দেয়। এই ক্লোভারটাকে বলা হয় একটা ভালো লাকের প্রতীক। এবং তখনই তার মনে পড়ে যে দারিম তো বিবাহিত না, দারিম তো নাটক করছে। পরের দিন যখন সে আসে তখন অফিসে অলরেডি জানাজানি হয়ে যায় যে ওদের এঙ্গেজমেন্ট হয়নি। তো সবাই এই জন্য একটু মন খারাপ করেছিল আর ভেবেছিল বসের মুড খুব খারাপ থাকবে। বস সঙ্গে সঙ্গে কারোর সাথে কথা না বলে আগের থেকে একটা মিটিং ডাকে এবং সেই মিটিংয়ে সবাইকে এক একটা করে
সে কাজ দেয় এবং সে তখন দারিমের দিকে তাকিয়েছিল। সে ভাবছিল এই মেয়েটা যাকে সে এত ভালোবাসলো, যে তাকে ছেড়ে এত দূরে চলে আসলো এবং পরে জানতে পারলো সে বিবাহিত, আসলে সে বিবাহিতই না। সে ভাবছিল দারিম অ্যাকচুয়ালি কত মিথ্যা কথা বলেছে এবং আরও কত মিথ্যা জানা বাকি। সে ভাবছিল দারিম এগুলো বলেছে কেন, কী দরকার ছিল। কিন্তু সে এটাও ভাবতে পারছিল না যে দারিমকে কিভাবে সে কথাগুলো সামনাসামনি বলবে, কারণ কি আর যাই হোক না কেন সে ওকে ভালোও তো খুব বাসত। সে এমন কিছু করতে চাইছিল না যাতে পুরো ব্যাপারটা সবার সামনে চলে আসুক। সে চাইছিল সে দারিমকে আলাদা করে সব কিছু বলবে। সে দারিমকে নিজের অফিসে ডাকে এবং অফিসে ডেকে সে কথা বলতে শুরু করে, এমনি নর্মাল কথা, কাজ বাজের ব্যাপারে। দারিম তাকে বলে, বস আমি শুনলাম যে আপনার তো এঙ্গেজমেন্ট হয়নি, তা আপনি তো খারাপ ভাববেন না কেমন, আপনার এঙ্গেজমেন্ট নিখাত ভালোভাবেই হয়ে যাবে এবং আমি আশা করবো যে আপনার মা ঠিক আছে। তখন ওর বস বলে, ওই সব কথা ছাড়ো, আমারটা আমি দেখে নেব, তুমি তোমার বিয়েতে ধ্যান দাও। হ্যাঁ, আর এই যে তোমাকে আমি কাজগুলো দেওয়া শুরু করছি, এই কাজগুলো তুমি ভালো করে করবে, আমি আশা করব এই কাজগুলো তুমি বাজেভাবে করবে না। তো ও এক একটা কাজ করে আনছে এবং যতবারই সে ফাইলটাকে রেডি করে দেখায় বসের কিছুতেই ভালো লাগে না। বস বলে, এখানে একটা জিনিসের অভাব আছে, তাড়াতাড়ি ওই জিনিসটাকে খোঁজো, কিসের অভাব আছে এবং তাড়াতাড়ি এই কাজটা আমাকে করে দাও। কিন্তু কোন জিনিসটার অভাব আছে দারিম বুঝতেই পারছিল না। দারিম অনেক ভাবলো, আরে আমি কি এমন করছি, কিসের অভাব পড়ে গেল যে বসের ভালোই লাগছিল না। 15 বার অন্তত সে কাজটা করেছে। শেষমেশ যখন সে আর না পেরে বসের কাছে আবার যায়, তখন শেষবারের মতো বস তাকে বলে, আরে হচ্ছে না দারিম, আজ তোমার এমন কি হয়ে গেল যে তুমি করতেই পারছো না। তখনই দেখলো যে বসের কাছে তার যার সাথে এঙ্গেজমেন্ট হওয়ার কথা, মানে তার হবু বউ এসে দাঁড়িয়েছে এবং হবু বউ এসে তাকে বলছে কয়েকটা কথা। তখনই যখন সে তাদের মানে বসের কেবিনে যায়, তখন সে দেখে বস তার হবু বউকে কিস করছে। এটা দেখে দারিমের মনই থেমে যায়। কি হচ্ছে দারিম বুঝতেই পারে না। কিন্তু ওইদিকে দেখি অ্যাকচুয়ালি ওকে কিস করছিলই না, আসলে বাইরে থেকে এমন রাখছিল। কারণ কি ও মেয়েটার খুব কাছে দাঁড়িয়ে এসেছিল, কারণ কি ওর বান্ধবীকে তো ভালোই বাসে না, কিস কেন করতে যাবে। আসলে ও আর ওর বান্ধবী কথা বলছিল, ওর বান্ধবী বলছিল, আরে দারিমকে বলে দাও না যে তুমি জানো। কিন্তু ও বলছিল, আরে তুই যে এত আগের থেকে এইসব জানিস, তো আমাকে বলিস নি কেন যে দারিম এইসব নাটক করছে, তুই তো আমাকে বলতে পারতিস। মানে ওরা ঝগড়া করছিল আর বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে ওরা কিস করছে। যাই হোক, ওদের কথা চলছে আর চলছে। তো মেয়েটা বলে, আমাকে তো দারিমের বন্ধু বলেছে সোনু যে এই কথাটা না বলতে, এই জন্য আমি এই কথাটা কিছু বলিনি। তো ওরা যতক্ষণ এইসব কথা বলছিল ততক্ষণে ওদের অফিসের দিকে এই ছেলেটা দিদিও চলে আসছিল। তো মোট কথা এই যে দারিম যে মিথ্যা কথাটা বলছিল সেটা ওর হবু বউ আগে থেকেই জানতো এবং হবু বউ এই জন্য ওই কথাটা আগে থেকে মানে বসকে বলেনি, কারণ কি সে চাইছিল না যে দারিমের যে বন্ধু যাকে এই মেয়েটি ভালোবাসে তার মন খারাপ হোক, কারণ কি সে এই মেয়েটিকে দিয়ে এই কথাটা প্রমিস করেছিল। মানে পুরো ব্যাপারটাই খুব জঘন্য এবং ঘোটালো। মেয়েটি যখন বেরিয়ে আসে তখন সে দারিমকে বলে, দারিম তুমি ভালো আছো এবং তোমার বন্ধু সোনু কেমন আছে। দারিম বলে, আমার বন্ধু সোনু তো ভালো আছে। তখন এসে বলে কি, দারিম আমি জানি তুমি সিঙ্গেল, বুঝলে তো, আমার সামনে নাটক করার দরকার নেই, আমাকে জি হোক সব বলে দিয়েছে। তখনই ওর দিদি এসে বলে কি, তুমি সিঙ্গেল, কিন্তু আমাদের এখানে তো যারা মা তারাই একমাত্র কাজ করে, আর তুমি তো বললে যে তুমি তো মা, তোমার তো বর আছে। তখন ওরা কি বলবে বুঝতে পারছিল না। তখনই জিহোক এসে বলে কি, আমি বললাম যে ও সিঙ্গেল কাপ কফি খাবে আর কিছু না। তখন বললো, ও, আর আমি ভাবলাম যে তুমি চিটিং করে এখানে ঢুকেছো, আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না। তো এভাবে জিহোক এই দারিমকে বাঁচিয়ে দেয়। পরে জিহোক, ওর দিদি আর ওর বাবা সবাই মিলে কথা বলতে শুরু করে। সবাই বলে যে, শোনো জিহোক, তোমার মায়ের শরীর খারাপ আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে বিয়ে তাড়াতাড়ি করতে হবে। তখন জিহোক বলে, কোনো মতেই না, আমার মা হসপিটালে থাকতে আমি কি করে বিয়ে করি। ওর বাবা ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিহোক বলে, যদি আমাকে বিয়ে করতেই হয় তবে আমি আমার মায়ের জন্য বিয়ে করছি এবং আমি তখনই বিয়ে করব যখন আমার মা সুস্থ হয়ে ফিরে আসবে। জিহোক যখন অফিসে যায় তখন দারিম বলে, স্যার আপনি বলুন না কোন জিনিসের অভাব আছে যে আমার ফাইল আপনার পছন্দই হচ্ছে না। তখন জিহোক বলে, কোন জিনিসের অভাব আছে বোঝো না, অভাব আছে সততার, যেটা তোমার মধ্যে একটুও নেই। তুমি মিথ্যে বলে কোম্পানিতে ঢুকেছো এবং তুমি বলেছো যে তুমি একটা ছেলের মা এবং বলেছো যে তোমার বর আছে, কিন্তু আসলে তো এগুলো মিথ্যা কথা। তুমি তোমার বন্ধু সোনুকে তোমার হাজব্যান্ড সাজিয়েছো মিথ্যা করে এবং সোনুর যে ছেলে আছে তাকে তোমার বাচ্চা সাজিয়েছো শুধুমাত্র এই কোম্পানিতে কাজ পাওয়ার জন্য। তুমি কত ছোট লোক। হ্যাঁ,
আর তোমার সাহস কী করে হয় যে তুমি আমার ফিলিংস নিয়ে খেলো? তুমি জানতে যে আমি তোমার জন্য কী ফিল করি, এবং তুমি সেই আইল্যান্ডেও আমাকে একা রেখে চলে এসেছিলে যখন আমরা এত কাছে ছিলাম। তুমি চাও কি তারিম আর তোমার ব্যাপারে আমি কত জানবো? হ্যাঁ, তুমি তুমি কেমন মানুষ তারিম? তোমার খারাপ লাগে না আমার জন্য? তোমার জন্য আমি পাগলের মতো ঘুরছিলাম, আর তুমি তুমি এখানে এই মিথ্যা বলে আমার সামনে দাঁড়িয়ে আছো। এইসব তো চলছে, ওইদিকে ওর বান্ধবী সোজা চলে এসছে সোনুর কাছে। সোনু মানে আমাদের দারিমেরই বন্ধু। তো সোনুকে এসে বলছে, সোনু আমি চলে এসেছি। আর দারিমকে আমি একটা কথা বলে দিয়েছি যে আমি সব জানি, আর জিহোকও সব জেনে গেছে। তখনও বলে কি, ওর বস তো সব জেনে গেছে যে ও নাটক করছে? তো বলছে হ্যাঁ জেনে গেছে, কতক্ষণ আর না জানা থাকবে, ও সব জেনে গেছে, নিজে থেকেই জেনে গেছে। ওইদিকে দারিম মনে মনে ভাবছে, এখন যে ওর বস জানে সব কটা কথা যে ও মিথ্যা বলছিল, তাহলে হতে পারে যে ওর অফিসের বাকি কালিগস যারা আছে তারাও এসব শুনে খুব বাজে ভাববে। তো মনে মনে ভাবছিল যে ওরা যদি ওর নামে বাজে ভাবতেই পারে তাহলে কত ভাববে, কত কিছু বলবে ওর নামে, যে ও বাজে খারাপ, একটা চাকরি পাওয়ার জন্য এত নিচু কাজ করেছে, মিথ্যা বলেছে দিনের পর দিন। এই ভাবতে ভাবতে সে অফিস থেকে বেরোলো, এবং সে একটা জিনিস তো বুঝে গেছে যে এই অফিসে সে আর বেশি দিন কাজ করতে পারবে না। কিন্তু সে এটাও জানতো যে এই অফিসের কাজ তাকে করতেই হবে। সে যখন তার মায়ের কাছে গেছে, ওখান থেকে বেরিয়ে একটা হাসি মুখ নিয়ে এবং এমন ভাব দেখাচ্ছে যে সব ঠিক আছে, তখন ওর মা বলেছে, বাবা তোর মতো মেয়ে যেন আমি প্রত্যেক জন্মে পাই। তুই জানিস আমার আর 1 মাস আছে এই হসপিটালে, 1 মাস পরেই আমি একেবারে ঠিক হয়ে যাব, তারপরেই সব ঠিক হয়ে যাবে বল।